আপনারা কি জানেন, একবার এক বিখ্যাত গীতিকার কিশোর কুমারকে বলেছিলেন, যদি এই গানটা তুমি ঠিকভাবে গাইতে না পারো তাহলে এই গানটিকে রিজেক্ট করে দেব। ভাবতে পারেন কিশোর কুমারের মতো গায়ককে এই কথা এতটা অবিশ্বাসের সঙ্গে কেউ বলতে পারে। 1971 সাল, মেরে আপনে ছবির শুটিং চলছে। ছবিটিতে শত্রুঘ্ন সিনহা, বিনোদ খান্না ও মীনা কুমারীর মতো অভিনেতা অভিনেত্রীরা কাজ করছিলেন, কিন্তু ছবিটির মধ্যে প্রাণ এনে দিয়েছিল গুলজার সাহেব ও সলিল চৌধুরীর সঙ্গীতের যুগলবন্দি। সলিল চৌধুরী কঠিন ও ভাবপূর্ণ সঙ্গীত রচনা করতে ভীষণ পটু ছিলেন। কিশোর কুমারকে নিয়ে তার ভাবনা কিছুটা উল্টো রকম ছিল। তিনি ভাবতেন কিশোর কুমার একটু সহজ ও মজার গান গাইতেই ভালো পারেন, কিন্তু গভীর ভাবের গান ও দুঃখের গান যতটা আবেগ নিয়ে গাওয়া উচিত তা হয়তো তিনি পারবেন না। এরপর এলো সলিল চৌধুরীর একটি আবেগপূর্ণ দুঃখের গান রেকর্ডিংয়ের সময়। স্টুডিওতে সলিল চৌধুরী কিশোর কুমারকে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, কিশোরদা, তুমি যদি গানটিকে ঠিকভাবে গাইতে না পারো তাহলে আমি অন্য কাউকে দিয়ে গানটি রেকর্ড করিয়ে নেব। এ কথা শুনে কিশোর কুমার কোনো কথা না বলে মুচকি হাসলেন এবং স্টুডিওর ভিতর মাইক্রোফোনের সামনে চলে গেলেন। তারপর ধীরে ধীরে তিনি তার চোখ বন্ধ করলেন এবং শুরু করলেন তার জাদু, কোই হোতা জিসকা আপনা গানটি। অবশেষে রেকর্ডিং শেষ হলো। সলিল চৌধুরী গালে হাত দিয়ে অবাক হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর যখন চেয়ার ছেড়ে উঠলেন তখন তার চোখে মুখে এক অনবদ্য তৃপ্তির ঝলক। তিনি সঙ্গে সঙ্গে কিশোর কুমারকে জড়িয়ে ধরে বললেন, তুমি আজ আমায় অবাক করে দিয়েছ। গানটির মধ্যে এই ভাবনাটাই আমি খুঁজছিলাম। সেই দিনের পর থেকে তিনি কিশোর কুমারের একজন ভক্ত হয়ে উঠলেন। যে কিশোর কুমার প্রয়োজনে আবেগ ভরা দুঃখের গান শুনিয়ে মানুষের মনে দুঃখের ঢেউ তুলে দিত, সেই কিশোর কুমার মানুষটি কিন্তু রসে বসে থাকতেই ভালোবাসতেন। ছিলেন এক হাস্যরসের ভাণ্ডার। শুরু থেকে শেষ পর্যন্ত তার কণ্ঠে ছিল কৈশোরের ছোঁয়া। গানে গানে নিজের গায়কিতে মনের আবেগকে সুরের মায়ায় বেঁধে দেওয়ার পাশাপাশি অভিনয়েও তিনি সবার মন ভরিয়ে দিয়েছেন রসিকতায়। তিনি হলেন এক ও অদ্বিতীয় কিশোর কুমার গাঙ্গুলি। চিরদিনের রসিক এই মানুষটি ছিলেন অনেক গুণের অধিকারী। তিনি একাধারে গায়ক ও অভিনেতা, এছাড়াও গীতিকার, সঙ্গীত পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক এবং চিত্র পরিচালক হিসাবেও কাজ করেছেন। এখনও তিনি সকল সঙ্গীত পিপাসুদের সুরের জাদুতে আচ্ছন্ন করে রেখেছেন। ব্যক্তিজীবনে যেমন ছিলেন প্রচণ্ড খামখেয়ালি, তেমনই রসিক। রেকর্ডিংয়ে, আড্ডায় সবখানে মেতে থাকতেন হই হুল্লোড়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো তেমনই কিছু মজাদার কাহিনী যা শুনলে আপনারাও হেসে লুটিয়ে পড়তে পারেন। তাহলে চলুন এবার শুরু করি বিখ্যাত গায়ক কিশোর কুমার গাঙ্গুলির কয়েকটি মজাদার কাহিনী। আমরা হয়তো কম বেশি সকলেই জানি যে কিশোর কুমার গান রেকর্ডিং করার আগেই পুরো টাকা নিয়ে তারপর রেকর্ড করতেন। তখনকার দিনে চেকে পেমেন্ট দেওয়ার রীতি বেশি ছিল, তাই কখনো টাকা হাতে পেতে দেরি হলে তিনি বলতেন, কই চা নিয়ে এসো, অর্থাৎ চেক নিয়ে এসো। কিশোর কুমারের ড্রাইভার ও সেক্রেটারি ছিলেন আব্দুল মুনাফ। তখন জোশিলা ছবির বিখ্যাত একটি গান কিসকা রাস্তা দেখে গানটির প্র্যাকটিস শেষ করে রেকর্ডিং করার জন্য বসে আছেন কিশোর কুমার। ভিতরের একটা রুমে বসে আছেন আর.ডি. বর্মন ও অভিনেতা দেব সাহেব। রেকর্ডিং শুরু হচ্ছে না দেখে দেব সাহেব আর.ডি. বর্মনকে বললেন, কি হলো পঞ্চম, কিশোর টেক করছে না কেন, দেখো তো। ঠিক আছে, দেখছি। এই বলে আর.ডি. বর্মন বলে উঠলেন, দাদা, কিশোরদা, টেক শুরু করবেন কি? কিশোর কুমার বললেন, হ্যাঁ, 1 মিনিট। এই বলেই তিনি আব্দুলকে বললেন,
আব্দুল আব্দুল पैसा मिला क्या জলদি সে বাতা দে। আব্দুল বলে উঠলেন, হ্যাঁ দাদা, টাকা পেয়ে গেছি। এবার কিশোর কুমার উঠে দাঁড়িয়ে বললেন, চলো শুরু করো। রেকর্ডিং হলো কিসকা রাস্তা দেখে, যে গান আজও সবার মুখে মুখে ফেরে। বিখ্যাত বলিউড গীতিকার সমীর আঞ্জান তখন ছোট। তার ভীষণ ইচ্ছা ছিল কিশোর কুমারকে কাছ থেকে দেখার। তাই তিনি তার বাবা বিখ্যাত গীতিকার লালজি আঞ্জানের সঙ্গে বোম্বের একটা স্টুডিওতে এলেন তার সঙ্গে দেখা করার জন্য। বসে আছেন, হঠাৎ সবাই ব্যস্ত হয়ে পড়ল। শোনা গেল কিশোর কুমার আসছে। কিশোর কুমার এলেন। তাকে দেখে সমীর সাহেব তো অবাক। তিনি মনে মনে ভাবলেন, এটা যদি কিশোর কুমার হয় তাহলে আমি মনে মনে যাকে কল্পনা করছিলাম তিনি কে? বন্ধুরা, জানেন সেদিন কিশোর কুমার কি পোশাক পরে সেখানে উপস্থিত হয়েছিলেন? তাহলে শুনুন। ওনার পরনে ছিল চায়না সিল্কের লুঙ্গি, চায়না সিল্কের কুর্তা, এক পায়ে নিজের চটি আর অন্য পায়ে তার স্ত্রীর চটি। তার সঙ্গে ছিল মোজা পরে, আর চোখে ছিল কাজল ও সুরমা। ভাবতে পারেন? গেট দিয়ে ঢুকতে ঢুকতেই তিনি বললেন, আরে আরে, শুনলাম আঞ্জান আজ একটা জবরদস্ত গান নিয়ে এসেছিস, কই দে দে, লিখে নি। লালজি বললেন, দাদা, দারুণ একটা গান, একদম আপনার জন্য পারফেক্ট একটা গান নিয়ে এসেছি, লিখুন। এই বলে প্রথম লাইন শুরু করলেন, ভাঙ কা রং জমা হো চকাচক। ব্যাস, এটা শুনেই কিশোর কুমার পেন রেখে দিয়ে বললেন, আঞ্জান, কোন শহর থেকে এলি ভাই? কোন দুনিয়ায় থাকিস তুই? এইসব চকাচক শব্দ তুই পেলি কোথায়? এই শব্দ আমি জীবনে কখনো শুনিনি, এর মানেই আমি জানি না, এ গান আমি গাইতে পারবো না। লালজি বললেন, দাদা, আপনি এক কাজ করুন, প্রথমে আপনি পুরো গানটা লিখে নিন, তারপর আমি আপনাকে বোঝাচ্ছি। এরপর যখন লালজি খাইকে পান বেনারসওয়ালা লাইনটি বললেন, তখন আবার কিশোর কুমার বলে উঠলেন, আমি মোটেই খাইকে গাইতে পারবো না, আমি খাকেই গাইব। তখন লালজি বললেন, দাদা, আপনাকে চকাচক, ভাং, খাইকে এসবের মানে জানতে হলে আমার সঙ্গে বেনারসের অলিগলি ঘুরতে হবে, তাহলেই বুঝতে পারবেন। এ কথা শোনার পর কিশোর কুমার ব্যাপারটা বুঝলেন এবং আর কোনো কথা বললেন না। বললেন, ঠিক আছে, তাহলে আমার জন্য একটা বেনারস পান নিয়ে এসো, না হলে ঠিক মুড আসছে না। পান আনা হলো। রেকর্ডিং শুরু হবে ঠিক তার আগে কিশোর কুমার বলে উঠলেন, এই গানটা আমি একবারই গাইব, যদি কোনো মিউজিশিয়ান ভুল বাজিয়েছে তাহলে তাকে এখানে এসে গাইতে হবে। শুরু হলো রেকর্ডিং। কোনো রকম ভুল ভ্রান্তি ছাড়াই রেকর্ড হয়ে গেল কিশোর কুমারের খাইকে পান বেনারসওয়ালা গানটি। শুনলে অবাক হবেন, গানের কথাগুলো যাতে সুরের সাথে মিলে যায় তার জন্য কিশোর কুমার গান গাওয়ার সময় একটা পান মুখে ভরে রেখেছিলেন। রেকর্ডের পর সকলে মিলে যখন কিশোর কুমারকে ধন্যবাদ দেওয়ার জন্য গেলেন, তখন তিনি হাওয়া বাড়ি চলে গেছেন। পরে কিশোর কুমার লালজিকে বলেছিলেন, আঞ্জান, যদি এই গানটা হিট হয়ে যায় তাহলে আমার একটা ইচ্ছা তোকে পূরণ করতে হবে। এ কথা শুনে লালজি বললেন, হ্যাঁ দাদা, বলুন। কিশোর কুমার বললেন, যদি এই গান হিট হয় তাহলে বেনারসের মাঝ গঙ্গায় নৌকায় দাঁড়িয়ে এই গানটি আমি গাইব, আর গঙ্গার দুপার থেকে সব মানুষ তা শুনবে, তোকে সেই ব্যবস্থা করে দিতে হবে। এ কথা শুনে লালজি বললেন, দাদা, আমায় মাফ করবেন, এটা যদি হয় তাহলে মানুষ গান শোনার থেকে ডুববে বেশি, এ আমি পারবো না। এমনই মজাদার মানুষ ছিলেন কিশোর কুমার। পড়াশোনাতে তেমন ভালো কোনো কালেই ছিলেন না কিশোর কুমার। একবার ক্লাস 5-এর অঙ্কের পরীক্ষার দিন তিনি দেখলেন যা যা প্রশ্ন দেওয়া হয়েছে তার একটারও উত্তর তিনি দিতে পারবেন না। অথচ পরীক্ষার প্রথম 1 ঘন্টার মধ্যে খাতা জমা দিয়ে হল থেকে বেরোনোর কোনো উপায়ও নেই। তখন তিনি পরীক্ষার খাতা জুড়ে নানান ধরনের কৌতুক নকশা লিখে দিলেন
আর তার সঙ্গে ছোট ছোট অদ্ভুত কবিতা লিখলেন ও মিষ্টি মিষ্টি মুখের ছবি আঁকলেন। সেইভাবে খাতা সম্পূর্ণ করে তিনি জমা দিয়ে বেরিয়ে গেলেন ক্লাসরুম থেকে। পরে খাতা দেখে পরীক্ষকের কি দশা হয়েছিল সেটা অবশ্য জানা যায়নি, তবে এটা ঠিক নিশ্চয়ই ভালো কিছু হয়নি। একবার রেকর্ডিং স্টুডিওতে মুখোমুখি দেখা হলো কিশোর কুমার ও অমিতাভ বচ্চনের। বচ্চনকে দেখতেই কিশোর কুমার বলে উঠলেন, অমিত, এমনিতেই এখন আমি অভিনয় করা ছেড়ে দিয়েছি, কিন্তু তোমার অভিনয় দেখে তোমার সঙ্গে আবার অভিনয় করতে ইচ্ছা করছে জানো। এই কথা শুনে অমিতাভ বচ্চন হাত জোর করে কিশোর কুমারকে যা বললেন তা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। অমিতাভ বচ্চন বললেন, দাদা, আমাকেই আপনি পেলেন আমার সর্বনাশ করার জন্য? এ কথা শুনে কিশোর কুমার বলে উঠলেন, কেন, সর্বনাশ কেন? তখন অমিতজি বললেন, দাদা, আমি আপনার সঙ্গে 100 জনমেও কাজ করতে পারবো না, কারণ আপনি গানের মধ্যে যে অভিনয় ফুটিয়ে তোলেন সেটা অভিনয় করে গাইতে গিয়েই আমার প্রাণ বেরিয়ে যায়। আপনার মতো অভিনেতার সামনে 500 অমিতাভ বচ্চনও কিছুই না। আমায় মাফ করবেন, আমি আপনার সঙ্গে কোনো দিনই কাজ করতে পারবো না। এ কথা শুনে কিশোর কুমার হাসতে লাগলেন। 50 এবং 60-এর দশকে বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন কিশোর কুমার, এবং সেই সব চরিত্র ছিল বেশ মজাদার। সেই সব ছবিগুলোর মধ্যে মিস্টার এক্স ইন বোম্বে ছবির শুটিং চলছে। সব কিছু তৈরি, শট রেডি। পরিচালক তার সহকারীকে পাঠালেন মেকআপ রুম থেকে কিশোর কুমারকে ডেকে আনার জন্য। সহকারী যথারীতি মেকআপ রুমে এসে কিশোর কুমারকে সেই কথা জানালে তিনি বললেন মেকআপ রুম থেকে তিনি বেরোবেন না। সহকারী সে কথা এসে পরিচালককে জানালেন। তখন বাধ্য হয়ে পরিচালক শান্তিলাল সোনি মেকআপ রুমে গেলেন। সেখানে ঢুকে তিনি তাজ্জব হয়ে গেলেন। দেখলেন কিশোর কুমার মুখের অর্ধেকটা মেকআপ করে রেখেছেন আর বাকি অর্ধেকটা খালি। এর কারণ জিজ্ঞাসা করায় কিশোর কুমার জানালেন এই ছবিতে অভিনয় করার সুবাদে তিনি অর্ধেক টাকাই পেয়েছেন, তাই অর্ধেক মেকআপ। বাকি টাকা পেলে তবেই তিনি বাকি মুখটাও মেকআপ করে নেবেন। হাফ পেমেন্ট, তাই হাফ মেকআপ। তখন শান্তিলাল সোনি ছুটলেন প্রযোজকের কাছে যে এক্ষুনি যেন কিশোর কুমারকে বাকি পেমেন্ট করে দেওয়া হয়, না হলে শুটিং বন্ধ হয়ে যাবে। অবশেষে প্রযোজক বাকি টাকাটা কিশোর কুমারকে দিলেন এবং কিশোর কুমারও বাকি মুখটাও মেকআপ করে শুটিংয়ের জন্য তৈরি হয়ে গেলেন। এক সন্ধ্যায় কিংবদন্তি কিশোর কুমার নিমন্ত্রিত হলেন জনপ্রিয় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের বাড়িতে। ডিনারের নিমন্ত্রণ। কিশোর কুমার তো মাছের দারুণ ভক্ত, আর মাধবী দেবীর রান্নার খ্যাতিও কিছু কম ছিল না। অভিনয়ের পাশাপাশি ছোট বড় মাছের নানান পদে তিনি ছিলেন একেবারে শিল্পী সুলভ। পার্ক হোটেল থেকে মাধবী দেবীর পাঠানো ডজ গাড়িতে উঠে বসেছেন কিশোর কুমার, তার প্রিয় বন্ধু ভোলা আর এক সাংবাদিক। গাড়িটি হু হু করে ছুটে চলেছে ভবানীপুর পেরিয়ে মুর অ্যাভিনিউয়ের দিকে। ড্রাইভারের পাশেই বসে আছেন কিশোর কুমার, খোশ মেজাজ, হাসি খুশি। হঠাৎ একটি সিগন্যালে গাড়িটি থেমে গেল। পাশেই এসে দাঁড়ালো একটি ট্যাক্সি। চালক ছিলেন একজন শিখ ভদ্রলোক। হঠাৎ পাশের গাড়িতে চোখ পড়তেই তার চোখ স্থির। এ তো স্বয়ং কিশোর কুমার। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল তার। এমন চমক তো আর প্রতিদিন জোটে না। এদিকে কিশোর কুমার সব বুঝতে পারলেন, আর সঙ্গে সঙ্গে তার দুষ্টু স্বভাব জেগে উঠল। জানালার কাঁচ নামিয়ে সিগন্যালের মাঝেই বলে উঠলেন, আরে না না, আপনি যা ভাবছেন তা নয়। আমার শুধু কিশোর কুমারের মতো চেহারা, আমি তো ওই লোকটার ডুপ্লিকেট। কি বিপদে পড়েছি বলুন তো, রাস্তায় রাস্তায় সবাই আমাকে ঘিরে ধরে। মুখে একের পর এক ভঙ্গি ও চোখের চাঞ্চলতা দেখে শিখ চালক কিছুটা বিশ্বাসও করে ফেললেন। ভাবলেন সত্যিই হয়তো কিশোর কুমার নয়, তবে দেখতে তো হুবহু একই। এদিকে মাধবী দেবীর গাড়ির চালক নীরবে সব শুনছেন আর মুচকি হাসছেন। সিগন্যাল সবুজ হতেই গাড়ি আবার ছুটে চলল গন্তব্যের দিকে। ঠিক সেই মুহূর্তে কাঁচ নামিয়েই কিশোর কুমার এক ঝলক হেসে বলে উঠলেন, কি সর্দারজি, কেমন ঠকালাম? আমিই অরিজিনাল কিশোর কুমার।
তাহলে বুঝুন কেমন রসিক মানুষ। 1962 সালে মুক্তিপ্রাপ্ত হাফ টিকিট ছবিটিকে নিয়ে একটি মজার ঘটনা ঘটেছিল। সেখানে নায়ক নায়িকা হলেন কিশোর কুমার এবং মধুবালা। এই ছবির পরিচালক কালিদাসের সঙ্গে কিশোর কুমারের এমন একটা ঘটনা ঘটেছিল যা আদালত পর্যন্ত গড়িয়েছিল। আদালত থেকে জানানো হয়েছিল যে পরিচালকের নির্দেশ কিশোর কুমারকে মেনে চলতে হবে। এই সুযোগটা কিশোর কুমার তার শুটিংয়ের মধ্যে বদলা হিসাবে নিয়েছিলেন। একটি দৃশ্যের টেকিং শুরু হয়ে গেছে। কিশোর কুমার গাড়ির স্টিয়ারিং ধরে বসে এবং পরিচালক স্টার্ট সাউন্ড অ্যাকশন বলার পর গাড়ি চলতে শুরু করলো। গাড়ি চলছে তো চলছেই এবং তা ধীরে ধীরে পরিচালকের দৃষ্টির বাইরে চলে গেল। গাড়ি গিয়ে দাঁড়ালো একেবারে তার বাড়ি খান্ডোয়ায়। পরে যখন কিশোর কুমার ফিরে এলেন তখন স্বাভাবিকভাবেই পরিচালক জিজ্ঞাসা করলেন যে গাড়িটি কিছু দূর নিয়ে গিয়ে তিনি ফিরে এলেন না কেন। তখন পরিচালককে কিশোর কুমার জানালেন যে পরিচালক শটের পর কাট বলেননি, তাই তিনি পরিচালকের নির্দেশ মেনে খান্ডোয়া পর্যন্ত চলে গিয়েছিলেন। ভাবা যায়। 1964 সালে কিশোর কুমার তার ছবির প্রিমিয়ারের জন্য কলকাতায় এসেছিলেন। কাজ শেষ হওয়ার পর তিনি শুটিং ফ্লোরে সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করতে আসেন। আলোচনার বিষয় তো অনেক কিছু ছিল, তবে সময় সীমিত ছিল তার কাছে। তাঁরা যখন একটি আসন্ন চলচ্চিত্র নিয়ে আলোচনা করছিলেন তখন কিশোর কুমার হঠাৎ বলে উঠলেন যে তিনি একটি চলচ্চিত্র পরিচালনা করবেন এবং ছবিতে অভিনয় করার জন্য সত্যজিৎ রায়কে অনুরোধও করলেন। শুধু কল্পনা করুন, এটা শুনে সত্যজিৎ রায় তো হতবাক হয়ে যান। এখানেই থামেননি কিশোর কুমার, সেখানে তিনি আরও একটি বোমা ফেললেন। বললেন একটা শর্ত আছে। তিনি সত্যজিৎ রায়কে বলেছিলেন যে পুরো ছবিতে তাকে হাফ প্যান্ট পরে অভিনয় করতে হবে। একথা শুনে কিংবদন্তি সত্যজিৎ রায় হাসিতে ফেটে পড়েন। এভাবেই অত্যন্ত মজা করে জীবন কাটিয়েছেন কিশোর কুমার। কিশোর কুমার যখন কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যেতেন সেখানে মঞ্চটাকে একটু বড় করেই সাজানো হতো, কারণ তিনি নানান রকম মজাদার কাজকর্ম করতেন মঞ্চে উঠে। সেইভাবেই স্টেজটাকে সাজানো হতো। বনশ্রী সেনগুপ্ত তার একটা সাক্ষাৎকারে বলেছিলেন উত্তরবঙ্গের একটি অনুষ্ঠানে কিশোর কুমার স্টেজে উঠেছেন তার গান গাইবার কথা। তিনি স্টেজে উঠলেন হামাগুড়ি দিয়ে, পুরো স্টেজটা হামাগুড়ি দিয়ে ঘুরলেন। তারপর তিনি মাইক ধরলেন। এমন কাণ্ড দেখে যারা সেদিন অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন তাদেরও হেসে খুন হওয়ার জোগাড় হয়েছিল। জীবন যারা পূর্ণমাত্রায় উপভোগ করতে জানেন কিশোর কুমার তাদের মধ্যে নিঃসন্দেহে অগ্রগণ্য। রিহার্সেল করতে করতে কিছুক্ষণের জন্য উঠে গিয়েছেন শচীন কর্তা অর্থাৎ শচীন দেববর্মন। ফাঁকা হারমোনিয়াম টেনে নিয়ে কলকাতা থেকে আসা পরিচালককে গান শোনাতে বসলেন কিশোর কুমার। অনেক দিন বাদে প্রিয় মানুষটির দেখা পেয়ে তিনি তখন মজলিসি মেজাজে বাজনার সঙ্গে তাল মিলিয়ে ধরলেন শচীন কর্তারই একটা গান, কিন্তু নিজের স্বাভাবিক গায়কিতে নয়। পরিচালক অবাক হয়ে শুনলেন আনুনাসিক সুরে অবিকল শচীন দেব বর্মনের মতোই গান গেয়ে চললেন কিশোর কুমার। এদিকে কখন যে শচীন দেব বর্মন দরজায় এসে দাঁড়িয়েছেন সেদিকে কারোর খেয়ালই ছিল না। তার মুখ লাল, থমথম করছে। হঠাৎ তাকে দেখে হারমোনিয়াম ছেড়ে উঠে দাঁড়ালেন কিশোর কুমার। পায়ে পায়ে পিছিয়ে গেলেন ঘরের জানালাটির দিকে, যেন কিছুই হয়নি। আর জানালার সামনে পৌঁছেই তিনি অ্যাবাউট টার্ন করে উদাও। জানালা গলে কার্নিশে বেরিয়েই রেন পাইপ ধরে হুড়মুড়িয়ে নিচে নেমে পালিয়েছিলেন তখনকার সুপারস্টার কিশোর কুমার। আর সেই দৃশ্য দেখে শচীন কর্তা সব রাগ ভুলে অস্ফুটে বলে উঠলেন বাঁদর একটা। একবার বিখ্যাত শিল্পী অনুপ জলোটা কোনো এক সিনেমার জন্য কিশোর কুমারকে দিয়ে গান গাওয়ানোর ইচ্ছা প্রকাশ করলে তিনি গেলেন কিশোর কুমারের সঙ্গে কথা বলতে। যখনই তিনি কিশোর কুমারকে তার গান গাওয়ার জন্য অনুরোধ করলেন সঙ্গে সঙ্গে কিশোর কুমার বলে উঠলেন আপনার গান সে আমি গাইতে পারবো না। অনুপজি জিজ্ঞাসা করলেন কেন? কিশোর কুমার বললেন আপনার গান আমি গাইতে পারবো না মশাই, আপনি তো ক্লাসিক্যাল গান বানিয়ে দেবেন। তখন অনুপজি বললেন আরে না না, চিন্তার কিছু নেই, আমি আপনার স্টাইলেরই গান দেব।
এবার কিশোরজি সম্মতি দিতেই অনুপ জলটা তাকে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনাকে কত টাকা দিতে হবে? এ কথা শুনে কিশোরজি তাকে অবাক করে দিয়ে বললেন, আপনার কাছ থেকে টাকা নেব কেন? প্রতিদিন ঘুম থেকে উঠেই তো আপনার ভজন শুনি, তাই আপনার কাছ থেকে কোনো টাকা নিতে পারবো না। এরপর কোনো রকম পারিশ্রমিক ছাড়াই গান গেয়েছিলেন কিশোর কুমার। তাই কেউ যদি ভেবে থাকেন কিশোর কুমার পয়সার ব্যাপারে কৃপণ ছিলেন, তাহলে ভুল করবেন। তিনি ছিলেন উদার মনের একজন মানুষ। জনপ্রিয় পরিচালক এম.ভি. রামন শুটিং করছিলেন ভাই ভাই নামে একটি ছবির। 1956 সালে ছবিটি মুক্তি পায়। তাতে অভিনয় করেছিলেন অশোক কুমার, কিশোর কুমার ও নিরূপা রায়। কিন্তু চুক্তিবদ্ধ 5,000 টাকায় মন ভরছিল না কিশোর কুমারের। কিশোর কুমার কিছুতেই কাজটা করতে চাইছিলেন না। তখন তার বড়দা অশোক কুমার তাকে অনেক অনুরোধ করলেন। দাদার কথায় কিশোর কুমার কাজটা করতে নামলেন ঠিকই, কিন্তু দুষ্টুবুদ্ধি তার মাথায় ঘুরছিল। পরিচালকের নির্দেশ মতো একটি দৃশ্যের শুটিংয়ে কিশোর কুমার এবং অশোক কুমার দুজনেই রয়েছেন। ডায়লগ শেষ করে কিশোর কুমারের চলে যাওয়ার কথা ছিল। সেই মতো তিনি খানিকটা গিয়ে একটা ডিগবাজি দিলেন। তখন কিন্তু শুটিং চলছে, ক্যামেরা অন। তখনকার দিনে ফিল্মের অনেক দাম ছিল, ফলে ক্ষতিও হলো। কিন্তু তাতে কিশোর কুমারের কি? অত কম টাকায় চুক্তিবদ্ধ করিয়েছেন যেমন, তেমন ঠেলাও বুঝলেন পরিচালক। কিশোর কুমার বরাবরই একা থাকতে খুবই ভালোবাসতেন। কেউ তাকে বিরক্ত করুক এটা তিনি কখনোই চাইতেন না। ঘন ঘন বিভিন্ন পত্রিকা থেকে বা মিডিয়া থেকে তার ইন্টারভিউ নিতে আসুক, এটাও তিনি পছন্দ করতেন না। তাই কিশোর কুমার তার নিজের ঘরেতে মাথার খুলি ও হাড় গোড় ঝুলিয়ে রাখতেন। শুধু তাই নয়, ঘরের মধ্যে লাল বাতি জ্বালিয়ে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করে রাখতেন। এটা মূলত অন্যদের ভয় দেখানোর জন্যই, যাদের তিনি পছন্দ করতেন না। অথচ তিনি নিজেও ভূতের ভয় পেতেন। তাহলে বুঝুন কেমন মানুষ। নানান রকম দুষ্টু বুদ্ধি সারাক্ষণই ঘুরত কিশোর কুমারের মাথায়। কিশোর কুমারের দাদা অশোক কুমার এবং বি.আর. চোপড়া অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। পারিবারিক সমস্যার জন্য কিশোর কুমার একবার বি.আর. চোপড়ার কাছে কিছু টাকা ধার চাইতে গিয়েছিলেন, কিন্তু বি.আর. চোপড়া একটা শর্ত রেখেছিলেন। তখন কিশোর কুমার তাকে বলেছিলেন যে এখন আপনি শর্ত রাখলেন, যখন আমার সময় আসবে তখন আমিও কিন্তু শর্ত রাখব। এ কথা সবাই ভুলে গিয়েছিলেন, কিন্তু কিশোর কুমার ভুলেননি। একবার যখন বি.আর. চোপড়া তার নতুন ছবিতে গান করানোর জন্য কিশোর কুমারের কাছে খবর পাঠালেন, তখন কিশোর কুমার একটা শর্ত দিলেন। বলেছিলেন বি.আর. চোপড়া যেন ধুতি পরে তার কাছে আসেন, পায়ে মোজা দিয়ে, জুতো পরে, মুখে পান খেয়ে, মুখ লাল করে তার কাছে আসতে হবে, তবেই তিনি তার ছবিতে গান গাইবেন। আসলে মজার কথা হলো, কিশোর কুমার জানতেন বি.আর. চোপড়া কখনো ধুতি পরতেন না, আর কখনো পানও খেতেন না। বরাবরই বেশ মজার মানুষ ছিলেন গায়ক তথা অভিনেতা কিশোর কুমার। তার জীবনে যে আরও কত রকমের গল্প জড়িয়ে রয়েছে তা বলাই বাহুল্য। কখনো শুটিং সেটে, কখনো আবার সকলের মাঝেই তিনি হাসি ঠাট্টার আসর জুড়ে দিতেন। পরিবারের কেউই সেই তালিকা থেকে বাদ পড়তেন না। যদিও কিশোর কুমার বরাবরই এইসব বিষয়ে বেশ জনপ্রিয় ছিলেন। যে কোনো সুরের গানেই তিনি ছিলেন সেরার সেরা। তার গান মানেই ছবির জগতে তা বিশেষ প্রভাব ফেলবেই, ফলে তাকে নিয়ে চর্চাও ছিল সর্বত্র। তবে তার আরও একটি বিশেষত্ব ছিল, তিনি খুব ভালো অনুমান করতে পারতেন, অর্থাৎ তাঁর ষষ্ঠ ইন্দ্রিয় খুব সজাগ ছিল। তিনি অনেক সময় হঠাৎ করে এমন কিছু বলে দিতে পারতেন বা বুঝতে পারতেন যা সাধারণ মানুষ চট করে বুঝে উঠতে পারতেন না। তার মধ্যে অদ্ভুত ছিল তার মৃত্যুর দিনটা। বাবার স্মৃতিতে ভেসে ছেলে অমিত কুমার জানিয়েছিলেন, দিনটি ছিল 1987 সালের 13ই অক্টোবর। সেদিন হঠাৎই কিশোর কুমারের মনে হয় কিছুক্ষণের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হবেন বলেও ছিলেন। কিন্তু তার স্ত্রী লীনা দেবী ভেবেছিলেন আর 5টা দিনের মতোই তিনি হয়তো মজা করছেন। কিশোর কুমার চিন্তায় ছিলেন যাতে অমিতের বিমান সঠিক সময়ে পৌঁছে যায়। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে উপরে শুতে গিয়ে তার মনে হলো শোয়ার খাটটা একটু ঘুরিয়ে নিই। ঠিক খাটটি ঘোরাতে যাবেন এমন সময় বুকে হাত রেখে বসে পড়লেন। ব্যাস,
সব শেষ। সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন কিশোর কুমার গাঙ্গুলি। মণিমুক্তের মতো তার অমর সৃষ্টিগুলিকে রেখে গেলেন আমাদের সকলের হৃদয়ে। বন্ধুরা, বিখ্যাত সঙ্গীতশিল্পী কিশোর কুমারের মজাদার কাহিনী নিয়ে তৈরি ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।